বিয়ে ঠিক ৩ দিনের মাথায় বিশাল প্রোগ্রামে বর্ষার স্বামী যখন সব গেস্টের সামনে তাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিল, ওই সময় বর্ষায় এতটাই বাগরুদ্ধ হয়ে যায় যে মুখ ফুটে একটা শব্দ অব্দি বের হচ্ছিল না। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল তার, পা ঝিম মেরে যায়, মাথা ভো ভো করতে শুরু করে। এমন অবস্থায় প্রতিবাদ তো করা তো দূরের কথা, মুখ ফুটে কিছু বলার শক্তিও তার মধ্যে ছিল না। শুধু নীরব আন্দোলনের দুফোঁটা অশ্রুমালা তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে, তার স্বামীর মতো ধনী না হলেও বাবা মায়ের আদরে মেয়ে সে। মা বিয়ের আগ পর্যন্ত বাসায় তাকে কোনো কাজ করতে দিত না, পড়াশোনায় ব্যাহত ঘটবে বলে। অথচ তাকে কিনা শ্বশুরবাড়িতে সার্ভেন্ট বলা হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস। কিছু মুহূর্ত আগে যখন বর্ষা নাস্তার প্লেট নিয়ে ড্রয়িং রুমে আসলো, তার চোখে পড়ল তার স্বামী তারই চোখের সামনে আর একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। দুজনের মুখে হাসি লেগে আছে, চারপাশে সফট রোমান্টিক হিন্দি গান বেজে চলেছে। ফারাজকে এমন অবস্থায় দেখা মাত্র বর্ষার অন্তর অবধি কেঁপে ওঠে। সে সম্ভবত মেয়েটার হাতের অনামিকা আঙ্গুলের ফাঁকে আংটি জাতীয় কিছু পরিয়ে দিচ্ছিল, কারণ ওই সময় মেয়েটার মুখ খুশিতে জলজল করছিল। আর তখন বর্ষার চোখ ভরে ওঠে, বুকে যেন আগুন দাউ দাউ করে চলছে। মনের দহনক্রিয়া বিয়ের রাতেই ঘটে গেছে, তবুও আজ আরেকটা বার মন পুড়ে ছারখার হচ্ছে। বর্ষা রুমে প্রবেশ করতে ফারাজ তার দিকে একবার আর দৃষ্টি নিক্ষেপ করে, তখন তার বুক দুমড়ে মুচড়ে যায়। তাকে দেখা মাত্রই ফারাজের চোখে রাগের ফুলকা ভাসতে থাকে। ফারাজ রক্তবর্ণ চোখে একবার তাকে পর্যবেক্ষণ করে বিড়বিড় করে নিজে নিজে কিছু একটা বলল। সম্ভবত বর্ষাকে গালি দিচ্ছে সে, সবার সামনে চলে আসার জন্য। গতকাল রাতে ফারাজ তাকে শাসিয়ে বলেছিল আজকে প্রোগ্রামে যেন বর্ষা না আসে, বর্ষা না থেকে অন্য কোথাও চলে যায়। কিন্তু বর্ষার যাওয়ার মতো কোনো জায়গা নেই বিধায় রান্নাঘরেই ছিল, অন্যান্য সার্ভেন্টের সঙ্গে কাজে সাহায্য করছিল। দুজনের মধ্যে দৃষ্টিবিলাস ঘটে, একজনের চোখে ঘৃণা এবং অপমানিত হওয়ার কষ্ট, তো অপরজনের চোখে আনন্দ, কাউকে ছোট করার, অপমান করার পৈশাচিক আনন্দ। এবারে ফারাজ আরও এক কদম এগিয়ে গিয়ে মেয়েটার হাত শক্ত করে ধরে বলে, টিয়া, আই লাভ ইউ। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? টিয়া নামের মেয়েটা যেন আকাশ থেকে পড়ল। সে বিস্মিত হয়ে গেল, বড় একটা ঢোক গেল। ফারাজ আবারও তাড়া দিয়ে বলে ওঠে, কি হলো, উত্তর দাও। মেয়েটা হেসে বলে, অফকোর্স জান, আই লাভ ইউ। তোমাকে ভালো না বেশি পারা যায়? ফারাজ তার উত্তর শুনে হালকা হাসল। এরপর সে আরও একটু এগিয়ে এসে যখন টিয়ার কপালে চুমু খাবে, ঠিক সেই মুহূর্তে বর্ষা তাদের সামনে এসে বলে, এসব কি করছেন আপনি? লজ্জা করে না একটা পরনারীর সঙ্গে এত খোলামেলাভাবে মিশতে, তাও আবার সবার সামনে? মানুষ পাপ লুকিয়ে করে, আর আপনি জন সম্মুখে। ছি। বর্ষার কথায় উপস্থিত সবার মধ্যে গুঞ্জন সৃষ্টি হলো। তবে ফারাজ বিরক্ত হয়। সে একটা হাই তুলে বলে, তোমার এত সমস্যা হলে চোখ বন্ধ করে থাকো মেয়ে, এত পকপক করার দরকার নেই। সবসময় চোখ বুজে থাকা যায় না। ফারাজ বিরক্তিতে উচ্চারণ করে বলে, তাহলে মুখ বুজে সহ্য করো। ওই সময় ফারাজের এক বন্ধু বলে ওঠে, দোস্ত, এই মেয়েটাকে রে, তোদের বাসায় আগে তো কোনোদিন দেখিনি, তোর কাজিনদের তো চিনি, কে এই মেয়েটা? এই প্রশ্নের উত্তরে ফারাজ বেদ উৎসাহের সাথে বলে, আমাদের বাসার নতুন সার্ভেন্ট। আব্বা গ্রাম থেকে নিয়ে আসে, বাসায় রান্নাবান্নার কাজ করবে, ঘর পরিষ্কার করবে, বেতন মাসে 12,000। কথাটা বর্ষার কানে যেতেই তার চোখ ফেটে কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে লাগলো। মনে হচ্ছে কেউ তার হৃদয়ে পাথর নিক্ষেপে করে ক্রমশ আঘাত হানছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো পবিত্র সম্পর্ককে ফারাজ কি করে পারল এভাবে ছোট করতে? নিজের বউকে কিভাবে সবার সামনে অকপটভাবে কাজের মেয়ে বলে পরিচয় দেয়, আবার বেতনের কথা বলে তার মূল্য নির্ধারণ করে। বর্ষার এই মুহূর্তে বাসা থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু সে নিরুপায়। অদৃশ্য শিকলে তার হাত পা বাঁধা পড়ে গেছে যেন। ঢাকা শহরে একেবারে নতুন, কিছুই চিনে না, পালিয়ে গিয়ে যাবে কই? এত সাহস তো তার মধ্যে নেই যে ফারাজের মুখে থাপ্পড় মেরে বেরিয়ে যাবে। এত স্পর্ধা বা সাহস কোনোটাই তার মধ্যে নেই। সে ছোটবেলা থেকে ভীত আর নরম প্রকৃতির। ফারাজের বন্ধু বলে ওঠে, দেখে তো সার্ভেন্ট মনে হচ্ছে না, ভালো জামাকাপড় পরে আছে, ভালো ঘরে মেয়ে লাগছে। আমাদের বাসায় সার্ভেন্টের পরিবারের সদস্যদের মতো ট্রিট করা হয়। বর্ষা হতবিহ্বল চাহনিতে ফারাজের দিকে তাকালো। মাত্র 3 দিন আগে তাদের ছোট করে ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ হলো, আর এই 3 দিনের মধ্যে সেই বাড়ির বউকে কাজের মেয়েতে পরিণত হলো। বাহ, কি চমৎকার নীতি! আগেই বলে দিত যে বাড়ির বউ না, কাজের মেয়ে চায় রান্নাবান্নার জন্য, তাহলে বিয়ের শাড়িটা কিনে দিয়ে অযথা পয়সা খরচ হতো না। ফারাজ তাকে উদ্দেশ্য করে বলে, এই যে মেয়ে, আমার জন্য 1 কাপ কফি আনো তো। মাথা ধরেছে। বর্ষা ঠায় দাঁড়িয়ে রইল, এক পাও শুধু আদেশকারী দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করল। ফারাজ সবার সামনে তাকে ধমকেও বলে ওঠে, মন কোথায় তোমার? কফি আনতে বলেছি না, যাও কফি বানিয়ে আনো, গো।
ফারাজের ধমকে মৃদু কেঁপে ওঠে সে। ততক্ষণে ঘটনার আকস্মিকতার রেশ কেটে গেছে তার। সে রান্নাঘর থেকে হাঁটা ধরল। আজকের ফারাজের ব্যবহারে তার মোটেও অবাক হওয়ার উচিত হয়নি। সে তো বিয়ের পরের দিনই বলে দিয়েছে যে এই বিয়ে মানে না। এমনকি তাদের বাসরাতও হয়নি। বাসরাতে ফারাজ লাপাত্তা ছিল। সে রাত ৩টা পর্যন্ত অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছিল। বর্ষা রান্নাঘরে গিয়ে একটা বড় করে শ্বাস নিয়ে ডুকরে কেঁদে উঠল। তার অনেক কষ্ট হচ্ছে। বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কিন্তু কি জন্য? তার স্বামী তাকে মেনে নিচ্ছে না এই জন্য, নাকি তাকে সার্ভেন্ট হিসেবে দেখছে সেজন্য? উত্তরটা বর্ষার জানা নেই। কিন্তু সে মনে মনে ঠিক করে নেয় আজকের দিনে ঘটনার জন্য হলেও তাকে ফারাজের ওপর প্রতিশোধ নিতে হবে। কাউকে ছোট করা বিবেকের আদালতে সবচেয়ে বড় অপরাধ। সে চুলায় পানি গরম করতে দিয়ে চোখের পানি ওড়না দিয়ে মুছে ফেলে। ওই সময় রান্নাঘরের দিকে একজন গেস্ট এসে বলে, এই যে বুয়া, এক গ্লাস পানি দাও তো। বর্ষা কাটকাট হয়ে দাঁড়ালো। তার কি করা উচিত সে বুঝে উঠতে পারছে। আগত মেহমানের কথায় সে ভীষণ কষ্ট পেল। কখনো কখনো মানুষ নিষ্ঠুরতম কথা বলে, প্রচুর নিষ্ঠুরতা করে। আচ্ছা, বুয়া না বলে যদি ভাবে বলে সম্বোধন করত, তবে কি বর্ষা খুশি হতো? কে জানে। সে গ্লাস এগিয়ে দিল। এরপর কফি বানিয়ে ফারাজের কাছে গেল। ফারাজ তার বন্ধুদের নিয়ে তাস খেলার আয়োজন করছে। তাকে দেখা মাত্রই সে বাঁকা হাসল এবং কাপটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে এক চুমুক দিল। কফির কাপে চুমুক দেওয়া মাত্রই সে মুখ চোখ কুঁচকে ফেলে। তারপর রাগী চোখে বর্ষার পানে তাকিয়ে কফির কাপটা ফ্লোরে ফেলে দিয়ে বলে, সামান্য কফিটাও বানাতে পারো না? এত মিষ্টি কেন? গ্রামের খ্যাত মেয়ে কফি খাওনি কোনোদিন? বর্ষা শান্ত গলায় উত্তর দেয়, না খায়নি। ফারাজের তখন মাথায় রক্ত উঠে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, চোখের সামনে থেকে দূর হও। বর্ষা মূর্তি নেয় দাঁড়িয়ে থাকল। নড়াচড়া থামিয়ে দিয়েছে যেন। ফারাজ উঠে এসে তার সামনে দাঁড়িয়ে বলে, যাও রুমে যাও, এদিকে আর আসবা না। বর্ষার মধ্যে কোনো ভাবান্তর ফুটে উঠল না। সে নিভিতে দাঁড়িয়ে থাকে। উপায় না পেয়ে তার হাতে চেপে ধরে ফারাজ প্রায় এক প্রকার জোর করে তাকে পাশের রুমে নিয়ে গেল এবং দরজা আটকে দিল বাহির থেকে। বর্ষা এতক্ষণ নির্বিকার থাকলেও দরজা লক করে দেওয়া মাত্রই দরজার ওপাশ থেকে বলে ওঠে, দরজা খুলে দিন ফারাজ, ভালো হচ্ছে না কিন্তু। ফারাজ ওপাশে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলে, পার্টি শেষ হওয়ার আগ অব্দি লক খোলা হবে না। মানা করা সত্ত্বেও কথা শোনো না কেন? ফারাজ বর্ষাকে রুমে আটকে রেখে ড্রয়িং রুমে ফিরে আসতেই তার এক ফ্রেন্ড বলে ওঠে, কিরে দোস্ত, তোর কয়জন লাগে? সুন্দরী কাজের মেয়ে দেখা মাত্র হাত ধরাধরি শুরু। দেখিস আবার কনসেপ্ট যেন না করে। হা হা হা, মুখ সামলে কথা বল। বলার আগে কাকে কি বলছিস ভেবে নিবি। তার বন্ধু হাসা থামিয়ে বলে, মামা শান্ত হ, জাস্ট কিডিং। ফারাজ রক্তবর্ণ চোখে তার দিকে তাকিয়ে বলে, ওকে কাজের মেয়ে বলে ডাকবি না। আজব তো, কাজের মেয়েকে কাজের মেয়ে বলে ডাকবো না? না। বেলা ঠিক 12টা ছুঁই ছুঁই। সূর্যের সুমিষ্ট রোদ এখন সময়ের সাথে পাল্লা দিয়ে প্রখর হতে শুরু করেছে। সূর্যের উত্তপ্ত রোদের কিরণ গায়ে এসে রাখতেই গরম ভাব অনুভব করে ফারাজ। ঘুমের মধ্যে সে বিরক্তি প্রকাশ করে এ পাশ থেকে ও পাশে মুখ ঘুরিয়ে শোয়। কিন্তু সূর্যের তীক্ষ্ণটা কিরণমালা থেকে নিজের শরীরকে রক্ষা করতে পারল না সে। এদিকেও রোদ এসে গায়ে হানা দিছে। অগত্যা চোখ মেলে সে। চোখ মেলতেই সমস্ত শরীরে টান টান ব্যথা অনুভব হলো তার। মাথাটা ভীষণ ভারী লাগছে। এই অনুভূতি নতুন নয়। অনেকদিন পর পর ড্রিঙ্কস করলে তার গা ব্যথা করে। কালকে বন্ধুদের সঙ্গে অনেক রাত অব্দি মদ গিলেছে। এর ফল হিসেবে সমস্ত গা ব্যথা করছে। সে উঠে দাঁড়ালো এবং বাথরুমের দিকে ছুটল। জরুরি কাজে যেতে হবে। এরপর ফুপির সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় কথা বলতে হবে। হাতে বেশি সময় নেই। আব্বা 7 দিনের মধ্যে ফিরে আসবে। এই 7 দিনের মধ্যে তাকে যা করার করতে হবে। গায়ের সাদা ধবধবে শার্টটা চেঞ্জ না করেই সে 3তলা থেকে হুড়মুড় করে নেমে গাড়ির কাছে যেতে কালকে সন্ধ্যার কথা মনে পড়ে গেল। মেয়েটাকে সে সন্ধ্যার দিকে রুমে আটকে দিয়েছিল। এরপর শুরু হলো মদের আসর। এত বেশি ড্রিঙ্কস করেছিল, কালকে যে 3 রাতের হিসেব ছিল না। সে নিচ থেকে ওপরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। পর্দা দিয়ে জানালা ঢাকা বিধায় কিছু দেখা যাচ্ছে না। তুমুল ব্যস্ততা নিয়ে ফারাজ ফের 3তলা উঠে বাসায় ঢুকে তাকে ফিরে আসতে দেখে দারোয়ান অবাক হলেও মুখে কিছু প্রকাশ করল না। বর্ষাকে যে রুমে আটকে রেখেছিল সে রুমের সামনে এসে দাঁড়িয়ে থেমে যায় সে। পকেট থেকে চাবি বের করে লক খুলতে গিয়ে থেমে যায়। কি করবে বুঝে পাচ্ছে না। এই মুহূর্তে বর্ষার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে নেই তার। কিন্তু এইভাবে একটা জলজান্ত মানুষকে আটকে রাখাও তো অন্যায়। অবশ্য পৃথিবীতে বাঁচতে হলে 1-2টা অন্যায় কাজ করতে হয়। তাছাড়া সে তো আর মহাপুরুষ না। মনের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে সে দরজার লক খুলল। ফারাজ দুকদম এগোতে দেখল বর্ষা বিছানার পায়ার সঙ্গে লেগে বসে বসে ঘুমাচ্ছে। ক্ষণে তার ভ্রু কুঁচকে গেল। বিছানা থাকতে ফ্লোরে ঘুমানোর দরকার কি? আজব। সে হাঁটু গেড়ে বসে বেশ জোর গলায় ডেকে ওঠে, এই মায়া, ওঠো। কিন্তু বর্ষা উঠল না। এমনকি তার ডাকেও সাড়া দিল না। এই 3 দিনে এমন একবারও সে করেনি। ডাকা মাত্র ভয়ের চোটে সাড়া দিত।
ফারাজের চিন্তায় কপালে ভাঁজ ফুটে উঠল। মেয়েটার আবার কিছু হলো না তো? কেন জানি থ্রিলার মুভিতে দেখেছিল এমন আটকা পড়া অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যায়। সিনটার কথা মনে পড়তেই ভয়ে তার আত্মা শুকিয়ে যেতে লাগলো। দ্রুত বর্ষার শ্বাস প্রশ্বাস চলছে কিনা তা পরীক্ষার করার জন্য ওর মুখের দিকে ঝুঁকে নাকের সামনে হাত ধরতেই বর্ষা চোখ খুলে ফেলে। দুজনের মধ্যে তখন দূরত্ব ছিল কেবল 1 ইঞ্চি। বর্ষা যেন ভূত দেখার মতো চমকে গেল। ফারাজকে নিজের এত কাছে দেখে বুক ধক করে উঠল তার। এত কাছে আসার মানে কি? সে ফারাজের হাত এক ছটকায় সরিয়ে ফেলে কণ্ঠস্বরে কঠিনতা এনে বলে, আপনি কি একজন সুস্থ স্বাভাবিক মানুষের পর্যায়ে বলেন? সেই সন্ধ্যা থেকে আমাকে রুমে বন্দি করে রেখেছেন। রুমে এক ফোঁটা পানি নেই। 12-13 ঘন্টা থেকে আমি পানি খাইনি। আমাকে কি আপনার জড়বস্ত্র মনে হয়? ফারাজ চোখ ঘুরিয়ে পুরা রুমে চোখ বোলালো। আসলেই রুমে পানির কোনো বোতলের অস্তিত্বই নেই। সে হাঁক পেরিয়ে বাকি সার্ভেন্টের মধ্যে একজনের নাম ধরে ডেকে 1 গ্লাস পানি আনতে বলল। সার্ভেন্ট দুটো গ্লাস পানি এনে দিল। তার মধ্যে বিপুল পরিমাণে আগ্রহ। কম বয়সী মেয়েটার জন্য তার দুঃখ লাগছে। 3 দিন আগে এই মেয়েটাকে ফারাজ স্যার বিয়ে করে ঘরে তুলেছে। অথচ 3 দিনের মধ্যে মেয়েটা শুকিয়ে শরীরের হাড় অব্দি দেখা যাচ্ছে। এই 3 দিনে মেয়েটাকে সে খেতে দেখেনি। বড়লোকদের নিষ্ঠুরতা সবসময় বৃহৎ হয়। বাড়ির বউয়ের সঙ্গে কি রূঢ় আচরণ! ফারাজ বনুর মায়ের দিকে তাকিয়ে বলে, কি হলো যান? এখানে দাঁড়িয়ে কি দেখছেন? যান, গিয়ে নাস্তা রেডি করেন। বনুর মা দ্রুত প্রস্থান করে। ছোট সারের মেজাজের ঠিক ঠিকানা নেই। এই ভালো এই খারাপ। সে একবার বর্ষার পানে তাকালো। সত্যি বলতে সে কিঞ্চিত মুহূর্তের জন্য বর্ষার সঙ্গে এমন করতে চায়নি। এটা দুর্ভাগ্যজনকভাবে একটা দুর্ঘটনা মাত্র। তার মুখের সামনে পানি গ্লাস ধরে বলল, হ্যাভ সাম ওয়াটার। বর্ষা মুখ ঘুরিয়ে নিয়ে বলে, গরু মেরে জুতো দানের দরকার নেই, আপনি যান। হুট করে কি যেন হলো। ফারাজ শব্দ করে হেসে বলে ওঠে, আমি আবার কখন গরু মারলাম? এমন মুহূর্তেও আপনার হাসি পায়? খাওয়া দাওয়া করো, তোমারও হাসি পাবে। ফারাজের খামখেয়ালি কথাবার্তা শুনে বর্ষার রাগ উঠে গেল। সে নিজেকে সামলাতে না পেরে ফারাজের হাতে থাকা গ্লাসটি উল্টিয়ে ফেলে তার দরুন গ্লাসের সব পানি ফারাজের বুকে আছড়ে পড়ে। ফারাজ ঘটনার আকস্মিকতা সামলিয়ে ভীষণ চেঁচিয়ে উঠে বলে, হোয়াট দ্য হেল, হাউ ডেয়ার ইউ বেস্ট! আমার গায়ে পানি ঢালো কোন সাহসে তুমি? যেই সাহসে আপনি আমাকে রুমে আটকে রেখে দিয়েছিলেন। চাচা আসলে আমি ওনাকে সব বলে, আপনি আমার উপর অত্যাচার করছেন, এইসব কিছু বলে দেব সবাইকে। ফারাজ তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো। বর্ষার রাগান্বিত চোখে তার দিকেই তাকিয়ে আছে আগে থেকে। চোখে চোখ রেখে সে শান্ত গলায় বলল, বাবা কিন্তু অসুস্থ। তোমার এইসব বাচ্চামির জন্য আমার বাবার কিছু হলে তোমাকে আমি গুম করে ফেলব। বর্ষার চোখে মুখে আতঙ্কের ছায়া এসে ভিড়ল। ফারাজ দাঁড়িয়ে গেল এবং তার বাহু চেপে ধরে উঠে দাঁড় করায়। বর্ষা উঠে দাঁড়ানোর সময় আর্তনাদের সঙ্গে আহ করে শব্দ করে। ফারাজের দৃষ্টি গেল ফ্লোরের দিকে। সাদা ফ্লোরে রক্তের ছিটে দেখে সে ঘাবড়ে গেল। পর মুহূর্তেই বর্ষার দিকে তাকিয়ে দেখল মেয়েটা বেশ আড়ষ্টতা নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। সে কথা বাড়ালো না। শান্ত গলায় বলল, নাস্তা না খেলে শরীরে ক্ষতি। পাগল ছাড়া পৃথিবীতে আর কেউ নিজের ক্ষতি চায় না। টেবিলে খাবার দেওয়া আছে। আর আজকের ঘটনার কথা বাবাকে বলবো না। ইট ওয়াজ এ অ্যাক্সিডেন্ট। কালকে রাতে আবারও নেশা করেছিলেন তাই না? হ্যাঁ। বর্ষা তার দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকালো। সে তার দৃষ্টি উপেক্ষা করে রুমের বাইরে হাঁটা ধরে। ড্রয়িং রুমে এসে ফের বনুর মাকে ডাকল। বনুর মা ড্রয়িং রুমে আসতেই 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে খুব অল্প শব্দে বলে, ওর যা যা লাগে শুনে নিয়ে কিনে আনুন। স্বল্প শব্দে বলা প্রতিটা কথায় বনুর মা বুঝে যায়। ফারাজ আবারও বলে, আমি বিকেলের আগে আসবো না। কেউ আসলে গেট খোলার দরকার নাই। আচ্ছা। বনানীর 11 নম্বর রোড ক্রস করে বায়ে মোড় ঘুরল ফারাজ। আপাতত সে ফুপির বাসায় যাবে। ওখানে উকিলের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। ফুপির বাসায় পৌঁছাতেই আজান পড়ে গেল। সে ড্রয়িং রুমে বসে পড়ে। সে ঘরে আসতেই তার জন্য শরবত আনা হয়। শরবতে চুমুক দিতে তা ভ্রু কুঁচকে ওঠে। মনে মনে বলে ওঠে, এত মিষ্টি কেন দেয়? কিছুক্ষণ পর মিলি বেগম এসে ফারাজের মুখোমুখি বসে বলে, আছিস কেমন? ভালো না, দুশ্চিন্তায় আছে ফুপি। এই দুশ্চিন্তার মূল কারণ তোর বাপ। জানি আব্বা কিভাবে যে এত বড় বোকামি করল। তোর বাপের মাথায় গন্ডগোল আছে। না হলে কেউ নিজের জমানো টাকা সম্পত্তি অন্য কারো মেয়ের নামে লিখে দেয়, তাও অর্ধেক শেয়ার। পাগলের কারবার আর কি বলবো। ফারাজ বিড়বিড় করে কি সব বলল। এরপর ফুপুর দিকে তাকিয়ে বলে ওঠে, ফুপি, এখন উপায় কি? বর্ষার কাছ থেকে সম্পত্তি আমার নামে ট্রান্সফার কিভাবে করব? কাগজপত্র রেডি? লয়ার কি বলল? মিলি বেগম পান হাতে নিয়ে মুখে পুরে বললেন, উকিলের সঙ্গে কথা বললাম। কাগজের সই নিয়ে কিছুই হবে না। ভেরিফিকেশনের জন্য লোক এসে বর্ষার জবানবন্দি নিবে। মৌখিকভাবে মেয়ের কাছ থেকে ওরা শুনবে। এরপর যাচাই করে তারপর কাজ সম্পন্ন হবে।
মেয়ে আসলেই তোর নামে সম্পত্তি লিখে দিবি কিনা এইসব হ্যান ত্যান ওই ফড়িকে সজ্ঞানে বলতে হবে। ভয় দেখায় সই করায় নিয়ে লাভ নাই। তোর বাপে খুব শক্তপোক্ত উইল করেছে, তাহলে তোকে বিয়ে করে কোনো ফয়দাই হলো না। যেই লাউ সেই কদুই রয়ে গেল। মিলি বেগম কিঞ্চিত হেসে উত্তর দিল, বিয়েটা তোর জন্য যে কি বড় আশীর্বাদ তা এখন বুঝবি না রে গাধা। তুই আর তোর বাপ দুটোই গাধা। তুই গাধা, তোর বাপ মহা গাধা। ফারাজ বিরক্তিতে ভ্রু কুচকে ফেলে। ফুপি সব ঘেটে দিল। আর এখন পোল্টি মারছে। বিয়ের আগের দিন অবধি তাকে আশা দেখালো বর্ষার সঙ্গে বিয়ে হলে সম্পত্তি হারানোর চিন্তা না করলে চলবে। আর এখন বলে বর্ষার সিগনেচার দিলেও নাকি তেমন কোনো সুবিধা করতে পারবে না। তীরে সে নৌকা ডোবা টাইপ অবস্থা তার। তার নিজের বাবার সম্পত্তি সে বর্ষাকে একদানও দিবে না। ফারাজ এক প্রকার বিরক্তি নিয়ে বলে, তাহলে আমি কি করব? বাবা যে উইল বানাইছে ওইটাই ভ্যানিশ করে দিই। ওইটা ভ্যানিশ কিভাবে করব? ওই উইল কার্যকর হবে তোর বাবা মরার পর। বর্ষা মেয়েটা কিছু জানে না। ওর যদি অন্য কারোর সঙ্গে বিয়ে হতো, এতদিনে ব্যাংক থেকে ওরা সম্ভবত একটা কল পাইতো। তোর সঙ্গে বিয়েটা হয়েছে জন্যই ম্যানেজার আর ব্যাংকে ইনফর্ম করেনি। আমি মানা করে দিছি বলতে। এখন আমার করণীয় কি? দেখ ফারাজ, ভয় ডর দেখায় কাজ হবে না। মেয়েটাকে ভোলাই ফাসলাই রাজি করাবি। ওকে কিভাবে ভোলাবো? মিলি বেগম হাতের ডগায় চোর নিয়ে মুখে পুড়ে নিয়ে বলে, পিঁপড়াকে মধু দিয়ে ভোলানো যায়, আর মেয়ে মানুষকে ভালোবাসা দিয়ে। ফারাজ ফুপির কথা শুনে হতভম্ব হলো। টাকা পয়সার মতো গুরুত্বপূর্ণ ডিসকাশনে ভালোবাসার মতো ফালতু টপিক ওঠানোর মানে কি? নভেম্বরের শুরু কেবল। ঢাকা শহরে হালকা শীতের আমেজ কেবল মজে উঠেছে। তবে গ্রামের দিকে নভেম্বরের আগে থেকেই রাতে করে কুয়াশায় সমস্ত গ্রাম ছেয়ে যায়। ঢাকা শহরে শীত দেরিতে আসে। এদিকে এখনও ফ্যান চালানো হচ্ছে। বর্ষা বারান্দায় দাঁড়িয়ে আছে। ঢাকা শহরের ব্যস্ত সড়ক দেখছে সে। ফারাজদের বাসায় একদম মেইন রোডের সঙ্গে লাগানো। বাসা থেকে বের হলে মেইন রোড। বনানীর মেইন রোডগুলো নিরিবিলি হয়। সাই সাই করে গাড়ি ছুটে যায়। রিকশার চেয়ে দামি দামি প্রাইভেট গাড়ির পরিমাণই বেশি। প্রতিটা বাঙালিরই ঢাকা শহরটা নিয়ে তুমুল আগ্রহ আর উত্তেজনা থাকে। বর্ষাও ব্যতিক্রম নয়। ঢাকা শহরে এসে ঘোরার ইচ্ছা ছিল তার। ছোটবেলায় একবার বাবার সঙ্গে 3 দিনের জন্য ঢাকা এসেছিল। তখন চিড়িয়াখানা আর ঢাকা ভার্সিটির সামনেটা ঘুরে ফিরে গিয়েছিল নিজ গ্রামে। তখন মনে হচ্ছিল তারা যদি ঢাকায় থাকতো তাহলে কত মজা হতো। কিন্তু ঠিক এই মুহূর্তে এই সমগ্র ঢাকা শহরের উপর তার বৃতৃষ্ণা জেগে গেছে। বিষাক্ত লাগছে শহরটাকে। এত সুন্দর নিরিবিলি বাসাটাকেও অসহ্য লাগছে তার। তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঠিক তখনই পরপর 2বার জলবেল বেজে উঠল। কলিং বেলের আওয়াজে সে চকিত দৃষ্টিতে সদর দরজার দিকে তাকাল। সকাল থেকে প্রচণ্ড পেট ব্যথা ছিল। দুপুরে সে মেডিসিন নিয়ে ঘুমিয়ে দিয়েছিল। কিছুক্ষণ আগে জাগনা পেয়েছে। ফারাজ বাসায় না থাকলে তার সময় একটা মন্দ কাটে না। বর্ষা বড় বড় পা ফেলে দরজার দিকে এগুলো এবং দরজা খুলে দিল। দরজার ওপাশে খুব দামি একটা সালোয়ার কামিজ পরা মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ করে। তার সঙ্গে 10-12 বছরের একটা ফুটফুটে মেয়ে চিপস হাতে দাঁড়িয়ে আছে। গেট খোলা মাত্র পারফিউমের সুবাসে জায়গাটা ভরে ওঠে। বর্ষার কাছে গন্ধটা দারুণ লাগলো। জিজ্ঞেস করতে ইচ্ছে করলো কোন ব্র্যান্ডের পারফিউম। খুব হার্ড স্মেলটা। মহিলা বলে ওঠে, কি ব্যাপার, আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? বর্ষা বিপাকে পড়ে গেল। মহিলাটাকে সে চিনে না। আদৌ এই বাসায় এসেছে কিনা কে জানে। তখনই বনুর মা এসে বলে, ও আপামনি আপনি আসছেন? ফারাজ স্যার তো বলেনি আপনি আসবেন। মহিলা বর্ষাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে বলে, ফারুকে তো জানাইনি আসব। ও বলবে কোথা থেকে? বিয়ে করে ব্যাটার কোনো খোঁজ খবর নাই। বউ নিয়ে ব্যস্ত খুব বোধ হয়। ফোন দিলাম ধরেনি। কথা শেষ করে মহিলা বর্ষার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমাকে দেখে কোনো অ্যাঙ্গেলেই নতুন বউ মনে হচ্ছে না। ভাগ্যিস ফারু আগেই তোমার ছবি আমাকে দেখিয়েছে, না হলে তো চিন্তামই না। জানো এই মুহূর্তে তোমাকে কেমন দেখাচ্ছে বর্ষা? বর্ষা ভারী ইতস্তবোধ করতে লাগল। মহিলাটি তার নামও জানে। সে জবাবে চুপ করে থাকে। মহিলা নিচ থেকে বলে ওঠে, তোমাকে দেখে মনে হচ্ছে কালকেই তোমার বাবু হইছে। ডেলিভারির পর কাহিল দশা। এই অবস্থা কেন তোমার? বর্ষা কিছু না বলে সামান্য ভদ্রতার সুযোগ হাসল। উনি বলে ওঠে, আমি ফারুর খালাতো বোন। ওর বড় বোনের মতোই আমি। আমাকে তুমি শিলাপু বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা। এরপর সঙ্গে থাকা বাচ্চাটাকে দেখিয়ে বলে, আর ও হচ্ছে তোমার ভাগ্নি। তারপর ছোট মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, মামিকে সালাম দাও। বাচ্চাটা মায়ের আদেশ পালন করে প্রায় সঙ্গে সঙ্গেই সালাম দিল। বর্ষাও সালামের জবাব দিল। শিলা নামক মহিলাটা ড্রয়িং রুমে বসে বলে, বিয়ের প্রথম কিছুদিন সেজেগুজে থাকতে হয়। তোমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। ইয়ানার আপর জরুরি মিটিং পড়ে গিয়েছিল, না হলে নিশ্চয়ই অ্যাটেন্ড করতাম। বর্ষা নীরব রইল। সে জানে এত বড়লোক ঘরের মহিলা কোনোদিন গ্রামে যেত না বিয়ে অ্যাটেন্ড করতে।
এসব সান্ত্বনামূলক কথাবার্তা এবং অজুহাতটাও খুবই কমন। ইচ্ছা থাকলে উপায় হয়। বর্ষার খুব কান্না পাচ্ছে। এই নম্রভাষী মহিলার পাশে নিজেকে বেমানান লাগছে। ওনার কথা বলার স্টাইলটাও চমৎকার। স্পষ্ট বাংলা, কোথাও শব্দ বাধা পায় না, শুনতে ভালো লাগে। শিলা বেশ ব্যতিব্যস্ততা দেখিয়ে নিজের সঙ্গে আনা প্যাকেট খুলতে লাগে এবং নিজে থেকে গল্প জড়িয়ে দেওয়ার ওসিলায় বলে, তোমার বাসার সবাই ভালো আছেন? জি। তুমি কি আনইজি ফিল করছো? বর্ষা এই প্রশ্নের উত্তরে নীরব থাকে। শিলা একটা নীল রঙের শাড়ি বের করে বলে, দেখো তো শাড়িটা কেমন। কেউ প্রশ্ন করলে উত্তর দিতে হয় বিধায় সে বলল, সুন্দর। যাও, শাড়িটা পরে আসো। সে শিলার কথায় বেশ বিস্মিত হলো। শিলাপা বলে ওঠে, কি হলো, শাড়ি পরতে জানো না? না পারলে ব্লাউজ পরে থাকো, বাকিটা ফারু এসে পরিয়ে দেবে, বলে হো হো করে হেসে উঠল। শিলাপুর মুখ থেকে অশ্লীল কথা শুনে গা রিরি করে ওঠে। সে দৃঢ়তার সঙ্গে বলে, আমি শাড়ি পরতে জানি। গুড, তাহলে পরে ফেলো। এখন শাড়ি পরতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা না থাকলে পরবে না। চলো, আমরা রান্নাবান্না করি। রান্না করতে ইচ্ছে করছে? বর্ষা মাথা ঝাঁকালো, তার অর্থ হ্যাঁ। ফারাজ যখন ঘরে ঢুকে তখন ৮টা বাজে। আজকে এক কারণবশত আগেই বাসায় ফিরেছে। বাসার ডোরবেল বাজাতেই গেট খোলা অবস্থায় পেল। অথচ সে বনুর মাকে বলে গেছে যেন কেউ আসলে গেট না খুলে। অথচ বনুর মা গেট খুলে রেখে বসে আছে। কেউ আসলে ভেতরে আসতে না দেওয়ার কারণ হলো বর্ষা। ব্যাংক কিংবা আব্বা যেখান থেকে উইলটা তৈরি করেছে, সেখান থেকে লোক যদি বর্ষার খোঁজে আসে, এজন্য কাউকে বাসার ভেতরে আসতে মানা করে দিয়েছিল। বাসায় ঢুকতেই তার মুখে হাসি ফুটে ওঠে। শিলাপু ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে। বাসায় ঢোকা মাত্রই তার নাকে সুস্বাদু খাবারের গন্ধ এসে ধাক্কা দিল। খাবারের গন্ধ নাকে এসে বাঁচতেই পেট জানান দিল সে ক্ষুধার্ত। দুপুরে ফুপুর বাসায় খায়নি সে, ফলে ক্ষুধা লাগাটা নর্মাল। সেই সাথে এত চমৎকার খাবারের গন্ধে হিউম্যান সাইকোলজি অনুযায়ী যে কারো ক্ষুধা লেগে যাবে। শিলাপু তার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, কি রে, তোর তো খবরই নাই, কই গিয়েছিলি? ফুপুর সঙ্গে কাজ ছিল, সেখানেই ছিলাম। কখন আসলে? আসছি অনেক আগে। হাত ধুয়ে খেতে বসে যা, বিরিয়ানি গরমে আছে, খেয়ে আরাম পাবি। ইনায়ার সঙ্গে খেয়ে নে। ফারাজ বড় বোনের কথা মতো হাত ধুয়ে খেতে বসে গেল। শিলাপু যতনে খাবার প্লেটে বেড়ে দিল। ফারাজ খেতে খেতে ইয়ানার সঙ্গে হালকা কথাবার্তা চালালো এবং বেশ সতর্কতার সঙ্গে চোখ বলিয়ে বর্ষাকে খুঁজতে লাগলো। কিন্তু চোখজোড়া কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেতে অক্ষম। মনে হাজারো চিন্তা উকি দিতে লাগ, কোথায় মেয়েটা? আপুর সঙ্গে কি তার দেখা হয়েছে? তাদের মধ্যে কথোপকথন কেমন ছিল? আপুকে কি মেয়েটা সব বলে দিয়েছে? তার সমস্ত চিন্তায় পানি ঢেলে শিলা বলে ওঠে, রান্না কেমন হয়েছে? ফারাজ খেতে খেতে বলে, অনেক মজা হয়েছে। অনেকদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। অ্যামেজিং ফুড। এই টেস্ট 5 স্টার হোটেলেও পাওয়া যায় না। আরেকটু নিবি? দাও। প্রায় 15 মিনিট পর ফারাজ তৃপ্তি সহকারে খেয়ে বলে ওঠে, আপু, এই বিরিয়ানির শেফকে, শেফকে যদি পায় তাহলে তার হাতে একটা চুমা দিতে হবে, এত মজার বিরিয়ানির জন্য। শিলাপু হেসে কিছুটা জোরে বলে ওঠে, এই বর্ষা শুনে যাও তো একটু। বর্ষা নামটা কানে যাওয়া মাত্র ফারাজের মুখের অভিব্যক্তি বদলে গেল। হাসি ভাব নিমিষেই মুছে যায় মুখ থেকে। বর্ষা রান্নাঘর থেকে বের হয়ে আসলো। তাকে দেখা মাত্র ফারাজ ভীষণ বড় একটা ধাক্কা খেল। বেশ সূক্ষ্মভাবে মাথার ডান পাশে চিনচিন ব্যথা অনুভব করল সে। বর্ষার দিক থেকে চোখ ফিরে নেয় সে। মেয়েটা ম্যাজেন্টা রঙের শাড়ি পরে আছে, গলায় সোনার মোটা চেন। অপূর্ব সুন্দর লাগছে তাকে। মেয়েটার এই রূপ আগে চোখে ধরা পড়েনি। অবশ্য পৃথিবীর প্রতিটা মেয়েই রূপবতী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে। বর্ষা তার সামনে এসে দাঁড়ালো একেবারে মুখোমুখি। তার ছায়া এসে ফারাজের গায়ে পড়ল। দুজনের মধ্যে আবারও চোখাচোখি হলো। বর্ষার মুখের ভাবভঙ্গি দেখে কিছু বোঝা যাচ্ছে না। শিলাপু দুষ্টুমি করে বলে, ফারু, তোমার হাতে চুমু খেতে চাচ্ছে, তাড়াতাড়ি হাত বাড়িয়ে দাও। বর্ষা ফারাজ উভয়ই পরস্পরের দিকে তাকালো 1 সেকেন্ডের জন্য। দুজনের মধ্যে অস্বস্তি কাজ করছে। ফারাজ বলল, ইট ওয়াজ এ জক। শিলাপু বলল, আচ্ছা যা, চুমু খেতে হবে না। তোরা লজ্জা পাচ্ছিস? অ্যাটলিস্ট প্রশংসা তো কর। কিসের? তোর বইয়ের রূপে। দেখ কি সুন্দর লাগছে ওকে। ঠিকমতো তো দেখলিও না। তোর জন্যই তো সেজেছে। দেখ ভালো করে। নাকি দেখার জন্য রুমে যাওয়া লাগবে? ফারাজ বিরক্ত হল। তার এসব ভালো লাগে না। আসলে তার মধ্যে আবেগ বলে কিছুই নেই। মেয়েদের প্রতিও তার আকর্ষণ কাজ করে না। তবে সত্য বলতে লজ্জা নেই যে বর্ষাকে দেখামাত্র তার মনের মধ্যে কেমন যেন গড়ে উঠেছিল। কিন্তু এইসব ফিলিংস সাময়িক। দিন শেষে নেশা করতে পারলেই সে সুখী। আজকাল পৃথিবীটা মূল্যহীন লাগে। পড়াশোনায় একেবারে মন নেই তার। চলতি সেমিস্টারে মাত্র 5 দিন ক্লাস করেছে। কোনো কুইজ দেয়নি সে। রাতের পর রাত, এমনকি দিনেও ড্রাগস নিয়ে পড়ে পড়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে সে। বউ, সংসার, ভালোবাসায় এইসব কিছুর মূল্য তার কাছে নেই। তার শুধু পর্যাপ্ত পরিমাণ টাকা চাই নেশা করার জন্য। রাত আর একটু বাড়তেই শিলাপু চলে গেল।
ফারাজ তখনও টেবিলেই বসেছিল। বনুর মা বাড়ি চলে গেছে। রাতে ফারাজদের বাসায় কোনো সার্ভেন্ট থাকে না। বর্ষা তখন রান্নাঘরে কাজ করছিল মনোযোগ দিয়ে। ফারাজ তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গমগমে সুরে বলল, বর্ষা, আমার রুমে আসো। আজকে থেকে তুমি আমার সঙ্গে থাকবে। ফারাজের কথা শোনা মাত্র তার হাত কেঁপে ওঠে সামান্য। সে বাজকাই গলায় বলে, আমি আপনার সঙ্গে থাকব না, আলাদা থাকব। আপনার মতো লম্পট লোকের সঙ্গে থাকতে আমার রুচিতে বাধে। ফারাজ রান্নাঘরে প্রবেশ করে বর্ষার ডান হাতটা খপ করে ধরে বলে ওঠে, সাজলা তো আমার জন্যই, তাহলে আমার সঙ্গে থাকতে কি অসুবিধা? একথা উল্টো পিঠে বর্ষা জবাব না দিলেও রক্তিম চোখে তার দিকে তাকায়। ফারাজ আস্তে আস্তে তার দিকে এগোতে লাগলে বর্ষা চোখ খিচে বন্ধ করে বলে, প্লিজ, আমার সঙ্গে কিছু করবেন না। ওই মুহূর্তে বর্ষা তার গলায় বিপুল পরিমাণ জ্বালা অনুভব করে। মনে হচ্ছিল গলায় চামড়া ছুলে যাচ্ছে। সে চোখ খুলতে দেখে ফারাজের হাতে শিলাপুর বিয়ে উপলক্ষে উপহার দেওয়া সোনার মোটা চেইনটা। সেও হতবিহবল হয়ে যায়। ফারাজ সোনার চেইনটা পকেটে ঢুকে বলে, তোমার হীরা দিয়ে বাধাই করা শরীর ধরার ইচ্ছেও আমার নাই। বর্ষা সেখানেই মূর্তির মতো বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে থাকে। স্তব্ধ সে, মাথা কাজ করছে না। ফারাজের কাণ্ডে বর্ষা হতভম্ব হলেও ফারাজের মধ্যে বিন্দুমাত্র ভাবান্তর দেখা দিল না। সে নিজ রুমের দিকে পা বাড়ালো। তাকে চলে যেতে থেকে বর্ষা হাঁপ ছেড়ে বাঁচল। সে রান্নাঘরের কাজ গুছিয়ে ফারাজের রুমের পাশের রুমটা এসে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সবকিছু বিরক্তকর লাগছে। বিছানায় শুতেই চোখ লেগে এলো। গলায় সম্ভবত এক দুই জায়গায় ছিলে গেছে। ফারাজ কেন তার কাছ থেকে চেয়ে নিল তা তার বোধগম্য হল না। তবে কিছুটা আন্দাজ করতে পারছে। চোখ বন্ধ করার পর আস্তে আস্তে গভীর ঘুমিয়ে তলিয়ে যেতে লাগে সে। এদিকে ফারাজ রুমে এসে তার এক ফ্রেন্ডকে কল করে বেশ উল্লাসের সঙ্গে বলে ওঠে, টাকা ম্যানেজ করতে পারছি, তুই কালকে নিয়ে আসিস। আমি পারতেছি না আর থাকতে। ফ্রেন্ডরা ওপাশ থেকে বলে ওঠে, তুই টাকা কিভাবে পাইলি? তোর আব্বা না তোকে টাকা দেওয়া বন্ধ করে দিছে? ফারাজ বাঁকা হেসে বলে, ম্যানেজ করছি সামহাও। তুই সময় নষ্ট না করে কালকে নিয়ে আসবি। তোর কিন্তু 1 লাখের মতো ধার আছে। সাঞ্জুভাই বলছে ধার শোধ না করলে জিনিসও না দিতে। আরে দিয়ে দেব সব টাকা। আমার শুধু ঠিক জিনিস চাই। প্লিজ ম্যানেজ করে দে কালকের মধ্যে। তাহলে তো টাকা ডাবল লাগবে। ডাবল কেন লাগবে? আজব, তোর ধার শোধ না করা অবধি ডাবল দিয়ে কিনতে হবে। তুই জানিস না আমার প্রবলেম চলতেছে? আব্বা সব জানা গেছে। উনি আর 1 টাকাও আমাকে দিচ্ছে না। হাত সম্পূর্ণ খালি। বাসায় কোনো ক্যাশ নাই। ম্যানেজার আমার ফোন ধরে না। আব্বার অফিসেও 4বার গেছি। 1 পয়সাও আমাকে দেয় না। আর এখন তো বাবা বাসাতেই নাই যে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নেব। প্লিজ এবার একটু ম্যানেজ কর। আগামীকাল থেকে ডাবল পে করব। তার বন্ধু ফোনের ওপাশ থেকে বলে, টাকা ম্যানেজ হলে ফোন দিস, এর আগে না। রাখি। মুখের ওপর ফোন রাখাতে বেজায় চেতে ওঠে ফারাজ। আজ হাত ফাঁকার জন্য মানুষের আসল রূপ বেরিয়ে আসছে। এরাই তো তার পিছে পিছে ঘুরত। আর এখন টাকার জন্য ফোনেও ঠিকমতো কথা বলছে না। কোনো ফ্রেন্ডের কাছেও টাকা ধার দেওয়া যাবে না। ওদের সবার কাছে 10-12 হাজার করে টাকা নিয়ে ফেরত দেয়নি। ফারাজ সোনার চেনটা বের করল। এখন একমাত্র সম্বল এই চেনটা। এটা বেচে যা টাকা পাবে সেটা দিয়ে মিনিমাম 3 দিনেরটা ম্যানেজ হবেই। ফারাজ নিজের বিছানায় ধুম করে শুয়ে পড়ল। সবকিছুর পাঞ্ছে লাগে তার। এই জীবনটাও ভালো লাগে না। জিনিস পেটে পড়লে জীবনটা দারুণ লাগে। কিন্তু এই জিনিস যতক্ষণে পাচ্ছে তার আগ পর্যন্ত মৃত্যুসম যন্ত্রণা লাগে। এখন এমন অনুভূতি হচ্ছে তার। মনে হচ্ছে দেয়ালে মাথা ঠেকে নিজে নিজেকে মেরে ফেলুক। শেষমেশ আরাম পাবে। এই আসক্তিটা এত ভয়াবহ কেন? সবকিছুই তুচ্ছ লাগে। মাঝে মাঝে এই সমস্ত কিছু থেকে বের হয়ে আসতে চায় মন। কিন্তু অ্যাডিকশন পিছন ছাড়ে না। একটা নির্দিষ্ট সময় পর সেবন না করলে মাথা ঠিক থাকে না। তখন যেন তেন করে হলেও ব্যবস্থা করা লাগে। সে টিয়াকে ফোন লাগালো। এই মেয়েটা ভার্সিটির প্রথম থেকে তাকে নাকি পছন্দ করে। একই ইয়ারে পরে দুজন। মেয়ের বাবা বিশাল বড় অফিসার। 4বার রিং হতেই টিয়া ফোন তুলে আহ্লাদি কণ্ঠে বলে, এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো? ফারাজ কোনো কিছুরই তোয়াক্কা না করে বলে, টিয়া, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবা? আয় সর, কিছুদিন পরে ব্যাক করব। টিয়া তার কথায় ভরকে যায়। সে বিমূঢ় হয়ে গেল। আমতামত করে বলে, কত লাগবে? লাখের কাছাকাছি। এত? হুম। পারবে? পারবো, কিন্তু তোমার যদি বাসা থেকে আসতে সমস্যা হয় তাহলে অ্যাড্রেস দাও। আমি যাব তোমার বাসার দিকে। টিয়া ঘাবড়ে গিয়ে বলে, না না না, তোমাকে আসতে হবে না। আমি দেখি কাল ট্রাই করব। এখন রাখি। কালকে কখন আসবে? দুপুরে? বলতে পারছি না। আমি তোমাকে কল করে জানাবো। আজ রাখি কেমন? টেক কেয়ার। টিয়ার সঙ্গে কথা বলা শেষ করে সে রুম থেকে বের হলো। বর্ষাকে দেখার জন্য বের হয়েছে সে। মেয়েটা কি করছে দেখা উচিত। ফুপুর কথা অনুযায়ী বিয়েটা করে ফেসে গেছে সে। ফুপু আর শিলাপুর কাছে টাকা চাইতে লজ্জা লাগে তার। সে রুমের বাইরে পা বাড়ালো।
বর্ষা হলো তার বাবার ছোটকালের বন্ধুর মেয়ে। ফারাজের বাবা রুহুল আমিন এবং বর্ষার বাবা মতিউর রহমান একই স্কুল অ্যাব ভার্সিটিতে পড়তেন। তবে তাদের কলেজ আলাদা ছিল। ভার্সিটির গ্র্যাজুয়েশন শেষ করে বর্ষার বাবা চাকরি পেলেও রুহুল আমিন কোনো চাকরি পাচ্ছিলেন না, বেকার হয়ে ঘুরতেন। তখন ফারাজের মা 4 মাসের প্রেগনেন্ট। চাকরির খুব প্রয়োজন, টাকার দরকার। এমন সময় রুহুল আমিন সাহেবকে মতিউর রহমান মোটা অঙ্কের টাকা ধার দেয় ব্যবসা করার জন্য। মতিউর রহমানের ধারকৃত টাকা নিয়ে সে ঢাকা শহরে চলে আসেন। সেই টাকা পুঁজি করে সে ব্যবসা শুরু করে। ব্যবসায় সবুজ বাতি জ্বলে যায়। বর্তমানে সে কোটি টাকার মালিক। পুরান ঢাকায় তার চামড়ার ব্যবসা। বনানীতে 2টা পেট্রোল পাম্পের স্টেশন। পরিবহন সমিতির সঙ্গে জড়িত। শাহবাগের দিকে মায়ের দোয়া নামে 5টা লোকাল বাস চলে, যার মালিক রুহুল আমিন। ফারাজ ক্লাস 7-এ থাকতে তার মা মারা যায়। রুহুল আমিন দ্বিতীয় বিয়ে করেনি আর। সবই ঠিক চলছিল। ভার্সিটিতে ঢোকার পর ফারাজের বেশ কিছু নতুন ফ্রেন্ড হয়, যাদের মাধ্যমে সে মাদকাসক্ত হয়ে পড়ে। ফারাজ রুম থেকে বের হয়ে 1 গ্লাস পানি খেয়ে বর্ষার রুমের সামনে দাঁড়ালো। রুমের দরজা লাগানো। ঘড়ির কাঁটায় সোয়া 12টা বাজে। সে দরজা ধাক্কে বলে, এই মেয়ে দরজা খোলো, কথা আছে। মিনিট 5 পরও বর্ষা দরজা খুলল না। ফারাজ আবার ডাক দিতেই ভেতরে থেকে মৃদু গোংরানি শব্দ ভেসে ওঠে। সে কিছুটা চমকে ওঠে, দরজা ধাক্কাতে লাগে। কিন্তু বর্ষা দরজা খুলছে না দেখে দৌড়ে গিয়ে চাবি নিয়ে আসলো। লক খুলতেই বর্ষাকে সে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে। ঘর অন্ধকার, তবুও মেয়ালি অবয়ব দেখে সে বর্ষাকে চিনে ফেলে। আচ্ছা, ছায়া দেখলে কি মানুষ চেনা যায়? ছায়া দেখে চিনে ফেলার মতো তো আমাদের সম্পর্কটা নয়। এত গভীর তো নয় এই সম্পর্কটা, বরং খুবই নাজুক একটা সম্পর্ক। ফারাজ ভ্রুকুচকে বলে, বর্ষা এনি প্রবলেম? এবারে বর্ষার চোখ খুলল। তার চোখ টকটকে লাল। সে থেমে থেমে বলল, আমার জ্বর এসেছে। ফারাজ বিছানার একপাশে বসল। এরপর তার কপালে হাত ছলো। সম্ভবত এই প্রথম ফারাজ বর্ষাকে স্বাভাবিকভাবে স্পর্শ করল। বর্ষা কেঁপে ওঠে। ফারাজ তার মুখের কাছে মুখ এনে বলে, তোমার তো অনেক জ্বর। চোখ তুলে বর্ষা একবার তাকে দেখল। ফারাজ উদ্বিগ্ন মুখে চেয়ে আছে। আচমকা বর্ষা অনুভব করল তার গরম গালে শীতল 5টা আঙ্গুলের ছোঁয়া। সে চোখ বুজে ফেলে। ফারাজ বলে ওঠে, তোমার গাল তো অনেক নরম। ধরার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ডেভিড। তুলা খাও নাকি? বর্ষা জ্বরের মধ্যেও ফিক করে হাসল। তাকে হাসতে দেখে সে বিব্রত বোধ করল। বর্ষা ফের চোখ খুলে ফারাজকে দেখল। আজকে তাকে নর্মাল লাগছে। বাকি দিনগুলোতে তাকে দেখে বোঝা যেত মাতাল হয়ে আছে। দুইজনের চোখাচোখি হতেই বর্ষা মৃদু আওয়াজ তুলে বলে, আপনার কি জীবনটা উপভোগ করতে ইচ্ছে করে না? তোমার কথা বুঝলাম না। আপনার কি মনে হয় আমি অবুঝ, কিছু বুঝি না? আপনি অ্যাডিক্টেড। আপনার জীবন কিন্তু অন্ধকার। এই অন্ধকারে আমাকে কেন টেনে আনলেন? বর্ষার এই প্রশ্নের উত্তর তার জানা নেই। সে উসখুস করে বলে, জ্বর হলে কি করতে হয়? জলপটি কিভাবে দেয়? আপনার সাহায্য করার দরকার নাই। আচমকা ফারাজ তার পাশে শুয়ে পড়ল। বর্ষা হকচকে উঠে যেতে ধরলে ফারাজ তার হাত ধরে টেনে শুয়ে দিল। দুজনের মধ্যে নীরবতা ছেয়ে গেল। দুজনেই চুপ, কেবল নিঃশ্বাস ফেলবার শব্দ। হুট করে ফারাজ তার কানের কাছে মুখ এনে বলে, বর্ষা, তোমার কাছে কিছু ক্যাশ টাকা হবে? ফারাজের কথা শুনে বর্ষার কিছু বলার মতো অবস্থায় থাকল না। চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। সে খুব ভালো করেই জানে ফারাজ কেন টাকা চাচ্ছে। এই টাকা দিয়ে কি কুকীর্তি করবে বুঝে গেছে সে। তাই মিথ্যা বলল, আমার কাছে টাকা নেই। তাহলে তোমার বাবাকে কল দিয়ে বলো তোমার টাকা দরকার, বিকাশে যেন 10,000 টাকা পাঠায় দেয়। ফারাজ তার হাতটা তখনও বর্ষার হাতের উপর রেখে শুয়েছিল। তার এমন অন্যায় আবদার শুনে বর্ষা তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলে বলে, প্লিজ, এইসব মন্দ কাজ থেকে দূরে সরার পরই আমার কাছে আসবেন, এর আগে না। আপনাকে জাস্ট সহ্য হয় না আমার। এত বেহায়া কেন আপনি? ছি, নতুন বইয়ের কাছে টাকা চাইতে লজ্জা করে না? তারপর একদণ্ড থেমে বলে ওঠে, আসলে সব আপনাকে বলে কোনো লাভ নাই। আপনার জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে। ফারাজ কিছু বলল না, চুপ করে থাকল। মিনিট খানেক পর সে বর্ষাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কি মনে করে। শেষ রাতের দিকে বর্ষার শীত শীত লাগতে লাগলো। তার ঘুম ভেঙে গেল। সে আড়মোড়া ভেঙে উঠে বসে। তখনই আজান দেয়নি। কিছুক্ষণ পরে সম্ভবত আজান দিবে। পাশে ঘড়ি নেই জন্য বুঝতে পারল না এখন কটা বাজে। সে আশেপাশে তাকিয়ে কাঁথা খুঁজতে লাগলো। শীত করছে খুব। নতুন বাসায় কোথায় কি থাকে কিছুই জানে না সে। কেবল রান্নাঘরের টুকটাক জিনিসপত্র দেখেছে। ফারাজ তখন গভীর ঘুমে বোধ। গভীর শ্বাস ফেলছে সে। অন্ধকারের মাঝে তার অস্তিত্ব বড্ড অস্বস্তি হচ্ছে বর্ষাকে। সে বেশ অসহায় বোধ করছে। রাতে অনেক জ্বর ছিল। এরপর রুমে ফারাজ এসে তার পাশে শুয়ে পড়ল। বিষয়টি তার কাছে বিব্রতকর। কাল অব্দি এই ছেলে তাকে দুচোখে দেখতে পারত না। আর আজকের ব্যবহারে আকাশ পাতাল ফারাক। সে উঁচু হয়ে হাত বাড়ালো ফ্যানের সুইচের দিকে। শীতের রাতে ফারাজ ফ্যান অন করে রেখেছে। সুইচবোর্ড ফারাজ যেই পাশে শুয়ে ঘুমাচ্ছে ঠিক সেই বরাবর উপরে।
বর্ষা সামান্য উঁচু হয়ে হাতে নাগাল পাচ্ছে না। এদিকে ঠান্ডায় তার জমে যাওয়ার মতো অবস্থা। নিজেকে নরওয়েল বাসিন্দা মনে হচ্ছে। সে আরেকটু আগাতেই ফারাজের সঙ্গে তার বাহুর ঘর্ষণ সৃষ্টি হলো। এর ফলে ফারাজ সামান্য নড়েচড়ে ওঠে। বর্ষা ফারাজের কাছ থেকে সরে এসে ফ্যানের সুইচ অফ করে বিছানায় হেলান দিয়ে বসল কিছুক্ষণের জন্য। ফ্যান অফ করার সঙ্গে সঙ্গেই ঘুমের মধ্যে ফারাজ বিরক্তি প্রকাশ করে নড়াচড়া শুরু করল। যা বুঝতে পেরে বর্ষা সামান্য হাসল। এরপর সে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। এখনও তার ঠান্ডায় গা কম্পন দিচ্ছে, অথচ জনাবের গরম লাগে। সে শোয়ামাত্রই ফারাজ তার গায়ে একটা পা তুলে দিল। সে হকচকিয়ে তার দিকে তাকালো। ততক্ষণে সূর্যের আলো কেবল ফুটতে শুরু হয়েছে। বাহির থেকে পাখির কিচিমিচি শব্দে রুমটা স্নিগ্ধময় হয়ে উঠেছে। প্রতিদিনের তুলনায় আহ্ক দিনটা ভিন্ন রকম লাগলো তার কাছে। তার দৃষ্টি ফারাজের মুখের দিকে। ঘুমিয়ে থাকা অবস্থায় সব মানুষকে শান্ত নিষ্পাপ লাগে। ঠিক তখনই ফারাজ তার হাত ছাড়িয়ে দিয়ে মুখ দিয়ে কি যেন শব্দ করে কান চুলকাতে লাগে। ঘুমন্ত ফারাজের কর্ম কারখানাগুলোতে দেখতে বর্ষার ভারী মজা লাগছিল। বাচ্চাদের মতো কান চুলকাচ্ছে সে। ছোট বাচ্চারা ঘুমের মধ্যে ডিস্টার্ব ফিল করলে কান চুলকায়, ঠিক তেমন করে ফারাজও কান চুলকাচ্ছে। আচমকা ফারাজ তার দিকে মুখ করে শুয়ে তাকে বাহুডোরে আবদ্ধ করে ফেলে। বর্ষা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখ হা হয়ে যায় তার অবাকে। ছেলেটা কি জেগে আছে নাকি ঘুমন্ত অবস্থায়? বর্ষার মধ্যে লজ্জা বিরাজ করতে লাগলো। সে আবেশে চোখ বুজে ফেলে। ফারাজ তার অতি নিকটে অবস্থান করছে। তার নিঃশ্বাসে তা বর্ষার গলায় এসে পড়ছে। তার বুকের মধ্যে অজানা জলোচ্ছ্বাস, সুনামি শত্রুপ্রবাহ শুরু হলো। বুক হু হু করে উঠল তার। নিজেকে সারানোর চেষ্টা করতে গিয়ে আরো বিপাকে পড়ে গেল। ফারাজ তাকে কোলবালিশ বানিয়ে ফেলল মুহূর্তের মধ্যে। বর্ষা বিরক্তিতে উচ্চারণ করে চোখ ঘুরিয়ে সাদা দেয়ালটার দিকে তাকালো। সেখানে রেহাই নেই। দেয়ালে বিশাল এক ফটো ফ্রেমে ফারাজের হাসি মুখ করে তোলা ছবি। সেদিন নজর পড়তেই বর্ষায় কেমন অদ্ভুত লাগলো। সে আবারও ঘুমন্ত মানুষটার দিকে তাকায়। ওই সময় তাদের দুজনের মধ্যে দূরত্ব ছিল না বললেই চলে। ফারাজ তার গায়ের সঙ্গে মিশে নাক ডেকে ঘুমাচ্ছিল আরাম করে। এদিকে ফারাজের উষ্ণ ছোঁয়ায় বর্ষার চোখ বন্ধ করে থাকলেও লজ্জা লাগছিল। মনে হচ্ছিল যদি মাটি মাঝ বরাবর ফাঁকা হয়ে যায়, সে নিচে পড়ে যাবে। ফারাজ তার কোমর চেপে রেখে আস্তে করে চোখ খুলতেই মুখের সামনে বর্ষার মুখমণ্ডল দিকে ভ্রুকুচকে প্রশ্ন করে, আমার মুখের সামনে কি করছো তুমি? বর্ষার তখন ত্রন্দাভাব এসে যাচ্ছিল। ফারাজের স্পর্শটা সহ্যসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল ততক্ষণে। তার কথায় বর্ষা চোখ খুলে মেলে। ফারাজ প্রশ্ন করে, সমস্যা কি মেয়ে? গায়ের সঙ্গে মিশে আছো কেন? গরমে বাঁচতেছি না। ফ্যান কেন অফ করা? বর্ষার দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার গা ঘেঁষে মোটেও শুইনি, বরং আপনি আমাকে কোলবালিশ বানিয়ে রেখেছেন। ছাড়ুন। ফারাজ একটা হাই তুলে আবারও বর্ষার দিকে ঘুরে জাগ্রত অবস্থায় তাকে জড়িয়ে ধরে বলে, শুভ সকাল, হ্যাভ এ নাইস ডে। বলে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিল। বর্ষা বলে ওঠে, হাত সরান আমার গা থেকে। পারবো না। তার জবাব শুনে বর্ষা তাজ্জব বনে গেল। ক্রমশ সময় গড়িয়ে ঘড়ির কাঁটায় 7টা বাজল। ওই সময় ফারাজ ঘুমে মগ্ন থাকলেও বর্ষার এক ফোঁটা ঘুম হলো না। সে ফারাজের মুখের পানি চেয়েছিল সারাটা সময়। বেলবাজার আওয়াজে বর্ষা উঠে পড়ে। ঠেলে ঠুলে ফারাজের হাত ছড়ায় সে। চুলে হাত খোপা করে দরজা খুলতেই বুনুর মা ঘরে প্রবেশ করে বলে, ভাবিমণি, সকালে নাস্তায় কি বানামো? বর্ষায় একদ্বন্দ্ব চিন্তা করে বলে, ও কি খায় সকালে? ছোট ছোট পরোটা খায় ডিম দিয়ে। তাহলে সেটাই করেন। বনুর মা হালকা হেসে রান্নাঘরে চলে গেল। সকালের নাস্তার টেবিলে বসতেই বনুর মা এসে ফারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ছোট স্যার, আমি আজকে দেশের বাড়ি যাচ্ছি, ভাগ্নির বিয়ে, 7 দিন আসবো না। ফারাজ খেতে খেতে ছোট করে জবাব দেয়, আচ্ছা, ফ্রিজে বাজার করে আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। বর্ষা বনুর মায়ের যাওয়াতে কিছুটা কষ্ট পেল। বাসায় সে বনুর মায়ের সঙ্গে গল্প করত। একা একা থাকতে ভালো লাগে না, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে খুব। তখন বনুর মায়ের সঙ্গে কথা বলে কাটায়। সে রুমে ফিরে এসে দেখে ফারাজ রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। সে তাকে উদ্দেশ্য করে বলে, আপনার ফোনটা দিন, আম্মুর সঙ্গে কথা বলবো। ফারাজ তার দিকে এক পলক চেয়ে ফোন এগিয়ে দিল। বর্ষা ফোন হাতে নিয়ে বের হতে ধরলে ফারাজ তার হাত খপ করে ধরে বলে, যা বলার আমার সামনে বলবা, গেট ইট। বর্ষা মুখ কুচকে নাম্বার ডায়াল করে। ফোন রিসিভ হতে সে হড়বড় করে বলে ওঠে, আম্মু কেমন আছো? বাবা কেমন আছে? ওপাশ থেকে পজিটিভ কিছু বলা হলো, যার দরুন বর্ষার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফোনের অপর প্রান্ত থেকে তার মায়ের সঙ্গে বর্ষা কথা বলায় এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়াল করতে ভুলে যায় কেউ একজন তাকে মুগ্ধ দৃষ্টিতে তার কাছ থেকে অনুভব করছে। ফারাজ আলগা করে তার হাত ধরে দাঁড়িয়ে আছে। বর্ষা বিরতিহীনভাবে কথা বলেই যাচ্ছে। হুট করে ফারাজ তার কাছে এসে থমকে দাঁড়ায়। বর্ষা কানে ফোন নিয়ে তার দিকে চোখ গরম করে তাকালে তার চোখের পাতায় জোরে ফু দেয় ফারাজ। বর্ষা ভ্রু কুঁচকে চোখ বন্ধ করে ফেলে এবং সঙ্গে সঙ্গে ফারাজ তার কান থেকে ছো মেরে ফোনটা কেড়ে নিয়ে পকেটে ঢুকে বলে,
আমার জন্য দুপুরে রান্না করে রাখবে, আমি এসে খাবো। বর্ষা বিড়বিড় করে বলে, ইস, শখ কত। মুখে বলে ওঠে, আমি রান্না করতে পারবো না। ফারাজ বাঁকা হেসে উত্তর দেয়, রান্না না করলে খাওয়ার জন্য অন্য ব্যবস্থা করা হবে। সে বেরোতেই বর্ষা চিন্তায় পড়ে গেল, কি এমন ব্যবস্থা নেবে সে। বর্ষা রান্না করবে না ভেবেও বেশ আয়োজন করে দুপুরে রান্না বসালো। শিলা আপু কথায় কথায় বলেছিল, ফারাজের কষানো মুরগির মাংস খুব পছন্দের, সঙ্গে ডাল। সে বেশ যত্ন নিয়ে মুরগির মাংস রাঁধল, সঙ্গে ডাল আর বেগুন ভাজি করল। গরম ভাত ছেড়ে দিয়ে গোসল সেরে নিল। কিন্তু দুপুর ৩টার দিকে ফারাজ ফিরল না। বর্ষা তার জন্য অপেক্ষা করতে লাগলো। সে নিজেও খায়নি। ফারাজের অপেক্ষায় আসরের আজান হয়ে গেল, তবু তার দুপুরে খাওয়া হলো না। আর ফিরেও এলো না সে। মনের মধ্যে অভিমান, রাগ, তুচ্ছতায় সে ভিড় জমালো। যদি আসার ইচ্ছেটাই নেই তার, তবে কেন যাওয়ার আগে আশা দেখালো? কেন এই ব্যক্তির জন্য তার কষ্ট হচ্ছে? কেন তার চোখের জলের কারণ হয় সে? বর্ষা তাকে এক বিন্দুও ভালোবাসে না। এসব সাইপাস ভাবতে ভাবতে তার কান্না পেয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আস্তে আস্তে নিরিবিলি পরিবেশটা কেমন গোমট, ভুতুরে পরিবেশে পরিণত হলো। বর্ষার এই পরিস্থিতির দম বন্ধ হয়ে আসছিল। কোনো কিছুই ভালো লাগছিল না। একে তো সকাল থেকে না খাওয়া, তার উপর সে সামান্য অসুস্থ। ফারাজের জন্য এবারে দুশ্চিন্তা হতে লাগলো। ছেলেটা এমন কেন করল? সে বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল। ৬টা বাজতেই চোখ গেল নিচের দিকে। ফারাজকে নিচের রোড থেকে হাসি খুশি অবস্থায় ফিরে আসতে দেখে তার মেসেজ চটে যায়। ২ মিনিট পর বেল বাজার শব্দ কানে আসে। বর্ষা ঠায় দাঁড়িয়ে থাকে। দরজা খোলার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার, কিন্তু মুহূর্তের মধ্যেই তার কান আওয়াজে ফেটে যাওয়ার উপক্রম। বিরতিহীনভাবে ফারাজ বেল বাজিয়ে যাচ্ছে। যে কেউ ভাবতে পারে যে বাসায় বোমা বিস্ফোরণ হয়েছে। বর্ষা বড় বড় পা ফেলে দরজা খুলে দিয়ে এক ধমক দিয়ে বলে, কি সমস্যা আপনার? অপেক্ষা করা যায় একটা সেকেন্ড? যত্ত সব। বর্ষার ধমকে ফারাজ তাজ্জব বনে গেল। শান্তশিষ্ট মেয়েটার এমন রাগে লোক দেখে সে ভ্যাবাচাকে খেয়ে যায়। আমতা আমতা করে বলে, ভাবছিলাম ঘুমিয়ে আছো। বর্ষা রাগী চোখে তার দিকে তাকিয়ে থেকে দৃঢ় গলায় বলে, আপনি দুপুরে এলেন না কেন? ফারাজ দ্বিতীয় দফার ভ্যাবাচাকে খায়। সে তাকে পাল্টা প্রশ্ন করল, জেরা করা হচ্ছে? প্রশ্নের উত্তর দিন। ফারাজ পকেটে হাত গুজে কপট রাগ দেখিয়ে বলে, এই সামনে থেকে সরো, ভেতরে ঢুকতে দাও। মুখের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়ে আছো কেন? আর একটা কথা, বউ বউ ভাব নেওয়ার দরকার নাই। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন দেখছি না। শেষের লাইন দুটা শোনা মাত্রই বর্ষা হুট করে রাগ উঠল। হুটহাট রেগে যাওয়া তার ছোটবেলার স্বভাব। রাগে তার ফর্সা মুখ লাল হয়ে আসলো। সে রাগ দেখিয়ে সামান্য উঁচু আওয়াজে বলে, তাহলে কাজের মেয়ে হয়ে পড়ে থাকব? আপনার ফুড ফরমায়েশ খাটার জন্য এসেছি এখানে। ততক্ষণে ফারাজ তাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে দরজা লাগাতে ধরবে। তার আগেই বর্ষা তার কোনো কথা না শুনেই ফ্ল্যাটের বাইরে বের হয়ে সিঁড়ি ধরে নামা শুরু করে। ফারাজ সম্ভবত কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বর্ষার গমনে আর বলা হলো না। ফারাজ অবাক চোখে তাকিয়ে থেকে প্রশ্ন করে, আরে আরে যাও কই? বর্ষা পেছনে ঘুরে তার দিকে তাকিয়ে বলে, সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। নিজের কথা নিজেকে ঘুরিয়ে দেওয়ায় তৃতীয় দফা শক সে বিড়বিড়িয়ে বলে, ওহ গড, মেয়েটাকে কি জিনে আসর দিল নাকি? এমন উদ্ভট আচরণ কেন করছে? বর্ষা বেশ দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে বাসার বাইরে চলে গেল। বাসার সঙ্গে লাগোয়া রাস্তা। রাস্তার দুই ধারে বেশ গাছপালা। নভেম্বরের শুরুর দিকে কেমন স্নিগ্ধ থাকে পরিবেশ। চারপাশে লাইট জ্বালানো আছে। হলুদ সাদা আলোয় বর্ষা মুগ্ধ না হয়ে পারল না। সে রাস্তা ধরে হাঁটা ধরল। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে হেঁটেই যাচ্ছে সে। কোনো কিছুরই পড়া করেনি সে। চোখ যেদিকে যায় সেদিকেই হাঁটছে। জোরে জোরে হাঁটার ফলে একটা সময়ে সে হাঁপিয়ে ওঠে, ফলে সে হাঁটা থামিয়ে দেয়। পা ব্যথা করছে এখন। একটা দম ফেলে পেছনে ঘুরতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ধুকবুক করে উঠল তার। সে কি? এটা কোন রাস্তা? আশেপাশে তাকাতে লাগলো সে। কিছুই মনে আসছে না কোন দিক দিয়ে এসেছে। প্রথমে ডানে বাঁক নিয়েছিল, এরপর আর মনে নেই। তবে বিপদে পড়েও তার মধ্যে ভাবান্তর হলো না। সে আরও সামনে এগিয়ে গেল। সামনের বাড়ি থেকে মুগ্ধ চোখে তাকালো। ডুপ্লেক্স বাড়ি, সাদা রঙের। বাসার দেয়াল ঘেঁষে বাগানবিলাস ফুল ফুটে আছে। দূর থেকে হলদে আলোয় চমৎকার লাগছে। সঙ্গে মৃদু বাতাসে মনটা হালকা ভালো হলো তার। সে মনে মনে ঠিক করল, বাকি জীবন এই বাসার সামনে বসে কাটিয়ে দেবে সে। তাও ওই বাসায় ফিরে যাবে না, কখনোই না। বর্ষার নিচে নেমে যাওয়ায় ফারাজ মোটেও বিচলিত হলো না। সে রুমে এসে গোসল ছেড়ে গুনগুন করে ইংলিশ গান গাইতে লাগলো। সাউন্ড বক্সে গান শুনতে ইচ্ছে করছে। আজকে অনেকদিন পর সে খুশি। হাতে বেশ কিছু টাকা আছে বর্তমান। সোনার চেনটা বিক্রি করে ভালো টাকা পেয়েছে। এই চেন বিক্রি করতেও এত দেরি হলো তার। এক্সপেকটেশনের চেয়ে টাকা বেশি পেয়েছে জন্যই মোটটাও ভালো। ডাইনিং রুমে আসতেই চোখে পড়ে খাওয়ার টেবিলের দিকে। খুব সুন্দর করে খাবার সাজানো আছে। সে ঝাঁপিয়ে উঠে দেখল মুরগির মাংস, ডাল আর বেগুন ভাজি।
মুরগির মাংস দেখেই তার ক্ষুধা পেয়ে যায়। একদণ্ড অপেক্ষা না করে সে খেয়ে বসে যায়। টেবিলে সুন্দর করে সালাদ বানিয়ে রাখা, কিন্তু সবই ঠান্ডা। ভাতও শক্ত হয়ে গেছে। খাবার দেখে বোঝা যাচ্ছে এই টেবিলে আজ কেউ খায়নি। তখনই তার সকালের ঘটনার কথা মনে পড়ল। সে বর্ষাকে দুপুরে রান্না করতে বলেছিল। মেয়েটা তার কথা অনুযায়ী রেঁধেও রেখেছিল, কিন্তু সে আসে। এই কারণেই কি সে রাগ দেখালো? কি আশ্চর্য! তার উপর রাগার কি আছে? ফারাজের খাওয়ার হলো না। সে প্লেট রেখে উঠে দাঁড়ালো এবং বাসার বাইরে বের হলো। সময় তো ৪৫ মিনিট অবধি হলো। বর্ষা এখনো আসেনি। তাকে ডেকে আনা দরকার। ফারাজ দারোয়ানের সঙ্গে কথা বলে বুঝতে পারল বর্ষা ডান দিকে গেছে। ডান দিকে গেছে শুনে কিছুটা স্বস্তি পেল। ডান দিকে সব আবাসিক এরিয়া। কিছু দূর গিয়ে রাস্তা শেষ। সহজেই খোঁজা যাবে। সে দ্রুত পা চালালো। রাস্তার শেষ মাথায় পৌঁছাতেই তার নজরে আসলো এক সাদা পরীর দিকে। সাদা পরী বলে ডাকাটাই স্ত্রীও বোধ হয়। মানুষ কি এত সুন্দর হতে পারে? আচ্ছা, পরীরা কি শাড়ি পরে? পরে বোধ হয়, কারণ তার চোখের সামনে যে পরীটা দাঁড়িয়ে আছে সে সাদা সুতির কাজ করা শাড়ি পরে আছে। গোলাপি ফুলের সামনে সাদা শাড়ি পরিহিত মেয়েটাকে দেখেই তার বুক হু হু করতে লাগল। সবকিছু ওলটপালট হতে শুরু করে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে সামনের দিকে এগিয়ে গিয়ে পা ফেলে যেতে লাগল। সাদা শাড়ি পরিহিতা রমণী ভীষণ ব্যস্ত। তার হাত নাগাল পাচ্ছে না। বাগান বিলাসদের থোকায় সে সে পা উঁচু করে দুহাত উপর করেও কুল পাচ্ছে না। ফারাজ তা দেখে মিটমিট করে হেসে বলে, ফুল চাই তোমার? ফারাজের কণ্ঠস্বর কানে যাওয়া মাত্রই সে হকচকে উঠে পেছনে ঘুরে। দুইজনের চোখাচোখি হতেই ফারাজ তার কাছে এসে দাঁড়ালো হাত বাড়িয়ে। খুব সহজেই গাছ থেকে কয়েকটা গোলাপি ফুল ছিঁড়ে তার হাতে ধরিয়ে নিয়ে আস্তে করে বলে, সব ফুল কিন্তু ছিঁড়া যায় না। মানে? কিছু না। দুপুরে খাওনি কেন? বর্ষা তার প্রশ্নে বিরক্ত হয়ে বলে, তাতে আপনার কি? আমার কিছুই না। বাসায় চলো। আমি যাব না। তাহলে যাবে কই? বর্ষা গাল ফুলিয়ে বলে, আমি এখানেই থাকব। দরকার হলে ফুটপাতে রাত কাটাবো। ফারাজ তার বাচ্চামি দেখে হালকা হাসল। এরপর বলে ওঠে, ফ্রাইড রাইস খাও? বর্ষা সামান্য বিব্রত বোধ করতে লাগল। ফারাজ আচমকা তার হাত ধরে ফেলে। সে চেঁচিয়ে আমার হাত কেন ধরলেন? রিল্যাক্স। হাত ধরেছি। অন্য কিছু ধরিনিতে যে এত রিয়েক্ট করবে। আপনি হাত ছাড়ুন। চলো সামনে আগায়। আপনি খুব বিরক্তিকর, জানি। ফারাজ হাঁটা শুরু করলো। তার হাতের মাঝে বর্ষার নরম তুলতুলে হাত এখনো আবদ্ধ আছে। বর্ষা মুখে হাত ছাড়তে বললেও নিজ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করেনি। সেও ছাড়েনি আর। তারা হাঁটা ধরে সামনে আগাতে থাকে। ফারাজ তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আচ্ছা, পরীরা কি শাড়ি পরে? বর্ষা বলে ওঠে, পরি বলে কিছু আছে নাকি? সে মনে মনে বলে, তাহলে তুমি কে? ফারাজ তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে সে একেবারে কর্নারের একটা ফাঁকা জায়গায় বসল। বর্ষা মুখ কালো করে বলে, এখানে কেন আনলেন? আমার উপরে রাগ তো ভাতের উপর ঝাড়লেই, তাই ভাবছি রাগ কমানোর জন্য অন্য কিছু করা উচিত। আমার রাগ নিয়ে আপনার খুব দুশ্চিন্তা বুঝি? ফারাজ মেনু কার্ড দেখতে দেখতে বলে, দুশ্চিন্তা না, বাট আই কেয়ার। বর্ষা তাচ্ছিল ভরা কণ্ঠে বলে, কেয়ার না ছাই? অর্ডার দেওয়ার খুব দ্রুত খাবার পরিবেশন করা হলো। মাসালা ফ্রাইড রাইস, চিকেন কারি, বিফ সিজলিং, সঙ্গে সালাদ। বর্ষার দিকে খাবার এগিয়ে দিয়ে ফারাজ বলে ওঠে, চামচ দিয়ে খেতে সমস্যা হলে হাত দিয়ে খাও। বি কমফোর্ট। বর্ষার কথাটা কর্ণপাত হওয়া মাত্রই ফর্সা গাল লজ্জায় অপমানে লাল হয়ে আসলো। সে বলে ওঠে, আমি গ্রামে থাকি জন্য কি ভাবেন চামচ দিয়ে খেতে পারি না? ব্যাপারটা এমন নয়। আপনার সংকোচ বোধ হয় তাই না আমার সঙ্গে থাকলে? এজন্য কাউকে আমার আসল পরিচয়। বড্ড বেশি বকো তুমি। খাওয়ায় মনোযোগ দিই। ঠান্ডা হলে টেস্ট থাকে না। বর্ষা কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিল। কথা বলেই বাকি। ফারাজ তার কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাক দেয় না। সে রাতেও ফারাজ নিজ থেকে তার রুমে আসে একসঙ্গে শোয়ার জন্য। বর্ষা এ নিয়ে একটা কথাও বলেনি। যেভাবে চলছে চলুক। ৭ দিন পর ফারাজের বাবার সঙ্গে তার মাও আসবে। তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। সে রাতেও ফারাজ তাকে জড়িয়ে ধরে ঘুমালো। সকাল পর্যন্ত সব ঠিক থাকে। নাস্তা সেরে ফারাজ বের হয়। কিন্তু যখন ফিরে আসে তখন সে মোটেও স্টেবল ছিল না। সম্পূর্ণ মাতাল অবস্থায় ছিল। তাকে ওই অবস্থা দেখে বর্ষা কান্না করে দেয়। কিন্তু আগামী ৪ দিন তার জন্য বাসাটা নরক হয়ে যায়। প্রায় প্রতি রাতেই ফারাজ খুব রাত করে ফিরত এবং অবশ্যই সে সময় সে হুঁশিয়ে থাকত না। দুপুর পর্যন্ত ঘুমাত। সবকিছু কেমন ঘোলাটে হয়ে উঠল বর্ষার কাছে। ৮ দিনের মাথায় রুহুল আমিনের সঙ্গে বর্ষার মা মিসেস আমিনাও ঢাকায় আসেন মেয়েকে দেখতে। সেদিন ফারাজের অবস্থা সবচেয়ে অশোচনীয় ছিল। সে রাতে সে ফজরে আজানের পর ফিরে এবং তার মুখ গা দিয়ে জঘন্য ভটকা একটা গন্ধ বের হচ্ছিল। বাসায় সে ৩ বার বমি করে ঘুমাতে গেছে। ফারাজকে ওই অবস্থা দেখে আমিনা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে। রুহুল আমিনের সঙ্গে তুমুল মনোমালিন্য চলতে থাকে তার। মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে সে। আসলে তার কিছু বলার নাই। এমন একজনের সঙ্গে সংসার করা সম্ভব না। এই কয়েকটা দিন
তার কাছে নরক সমতুল্য ছিল। অনেক কথা কাটাকাটির পর ফয়সালা হয় আমিনা তার মেয়েকে সঙ্গে নিয়ে যাবে। এর মধ্যে যদি ফারাজ নিজেকে শুধরাতে পারে তাহলে ফেরত আসবে, না হলে তালাক। যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল ওই সময় ফারাজও উপস্থিত ছিল। সে একটা কথাও বলেনি। আসলে তার নেশার ঘোর কাটেনি তখনও। সেন্স নাই তেমন একটা। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। শুধু বুঝতে পারছে বর্ষা এখানে থাকবে না। এটুকুই তার মস্তিষ্কে গিয়ে বারবার আঘাত করতে থাকে। সে হাঁসফাঁস করতে লাগে। বর্ষার দিকে তাকায় সে। এ কি, বর্ষা কাঁদছে? কিন্তু কেন? প্রশ্ন করা হলো না। তার চোখের সামনে বর্ষাকে নিয়ে তার মা চলে যায়। তাদের যাওয়ার দৃশ্যপট দেখে একবারও ফারাজের মনে পড়েনি তার অর্ধেক সম্পত্তি হাতছাড়া হচ্ছে। বরং এই কথা তার মনেই ছিল না। বারবার ব্রেনের সংকেত পেশ হচ্ছিল তার স্ত্রী চলে যাচ্ছে। কি আশ্চর্য! শেষবেলায় ফারাজের মনে পড়ল বর্ষা তার স্ত্রী, যাকে জড়িয়ে ঘুমালে ঘুম ভালো হয়, যার মুখের দিকে তাকালে পূর্ণ হয়, যার হাতের রান্না খেলে সে তৃপ্তি পায়, যার চোখের দিকে তাকালে একটা চমৎকার পৃথিবী ভেসে ওঠে। যে রঙের পৃথিবীতে সে মাইল মাইল দূরে, সেই মানুষটার গমনে সে ভীষণভাবে ভেঙে পড়ে। রুহুল আমিনও ফারাজের ওপর করা নজরদারি করেন, কোথাও বের হতে দেননি। আস্তে আস্তে যখন নেশার প্রভাব কাটিয়ে ফারাজ বুঝতে পারে সে বর্ষাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই অসাধ্য সাধন কিভাবে হলো সে জানে না। ততদিনে যোগাযোগের বাইরে বর্ষা। কোথাও বর্ষার অস্তিত্ব নেই। তার বুকের কোনো এক পাশটায় খালি খালি লাগে। খাওয়ায় ও রুচি হয় না, ঘুম হয় না, দুর্বিষহ লাগতে শুরু করে দিনগুলো। বাবা কোথা থেকে একটা রিহ্যাবের ফর্ম এনে তার হাতে দিয়ে বলল, আগামী 6 মাস তুমি আন্ডার অবজারভেশনে থাকবা। আমি কিছু শুনতে চাই না। বাবার সঙ্গে অনেকদিন পর কথা হলো ফারাজের। ফারাজ প্রথমে বলে ওঠে, আব্বু, আমি আগের মতো স্বাভাবিক হতে চাই। এই জীবন অসহ্য লাগছে। আমার জীবনে আমি বর্ষাকে চাই। প্লিজ, একবার ওর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দাও, প্লিজ। রুহুল আমিন ছেলের কথায় বিস্মিত হয়ে যান। অপলক চেয়ে থাকেন কিছুক্ষণ। এরপর বর্ষার নাম্বার দিয়ে যান। বাবার যাওয়ার সঙ্গে সঙ্গে সে কল লাগায়। কিছুক্ষণ পর বর্ষার কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠস্বরটা ফারাজের কাছে কাঠফাটা মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো লাগে। সে করুণ গলায় বলে, বর্ষা, প্লিজ কাম ব্যাক। ওপাশ থেকে চুপ করে থাকে সে। ফারাজ অনবরত বলে যায়, আই এম সরি। আমি কিছু চাই না, টাকা পয়সা সম্পত্তি কিছুই না, শুধু তোমাকেই চাই। নেশা করে ফোন দিয়েছেন কি? উহু, বরং নেশার ঘোর কেটে গেছে। প্লিজ, একটা চান্স দাও আমাকে, একটা মাত্র চান্স। ফারাজ জানেন, মানুষ মানুষের মন আর গাছ কিছুটা একরকম। দুটোরই প্রচুর পরিচর্যা প্রয়োজন। পরিচর্যা ছাড়া গাছ যেমন মরে যায়, তেমনি অবহেলা পাওয়ার মন মৃত হয়ে যায়। আবার পানি পেলে গাছ সূর্যের আলোয় উপস্থিতিতে খাদ্য তৈরি করে, যেমন তরজাদা হয়ে ওঠে। তেমনি মানুষের মনও সালোক সংশ্লেষণ ঘটিয়ে পুনরায় জীবিত হয়। তবে মানুষের মনের সালোক সংশ্লেষণ ঘটতে পানি বা আলোর দরকার পড়ে না। দরকার পড়ে কেবল এক ফালি আপনজনের যত্ন এবং দুমুঠো ভালোবাসার। আমি চাই আপনি খারাপ পথ থেকে ফিরে আসুন। আপনি পুরুষ হিসেবে খুব ভালো, হয়তোবা মানুষ হিসেবে ভালো, কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছেন। আপনি যদি আবার সুস্থ স্বাভাবিক হন, আমি ফিরে আসব। সত্যি আসবে তো? হ্যাঁ, আসব। এতদিন অপেক্ষা করতে পারবে? অন্য কেউ যদি তোমাকে কেড়ে নিয়ে যায়, আমি আপনার জন্য অনন্তকাল অপেক্ষা করতে রাজি। শুধু আপনি শুধরে যান। কিন্তু আমার শহরের রংধনু ওঠে না যে। আপনি জানেন, ভারী বর্ষণের পর ঝকঝকে আকাশে রংধনু ওঠে। আমাদের জীবনে এখন ভারী বর্ষণ চলছে। আশা করি এই বর্ষণের পর খুব দ্রুত আমার আপনার শহরের রংধনু উঠবে। ফারাজের চোখ গেল রিহাবের সেই ফর্মটার উপর। সে ফর্মটা খুব যত্ন নিয়ে পূরণ করে ভাবতে লাগে, আদৌ কি তার জীবনে রংধনু উঠবে? সমাপ্ত।